আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। আবারও আমন্ত্রণ ২১শে বিজনেসের সঙ্গে আছি তাসমিয়া তারিন। দর্শক, দেশে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে ২১শে বিজনেস। দর্শক, আপনারা জানেন ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জে আমাদের দুজন প্রতিনিধি রয়েছেন। বিএসসি স্টুডিওতে আছেন রহমান রণ এবং সিএসসি স্টুডিওতে আছেন ইলা নাজমিন। আমরা সেখানকার সর্বশেষ খবর জানতে এখন চলে যাচ্ছি তাদের কাছে। রণ, সর্বশেষ আপনি জানাচ্ছিলেন যে ঢাকা শেয়ার বাজারে কিছুটা নেগেটিভ ট্রেন্ড রয়েছে, তো সেই অবস্থা কি রিকভার করেছে এখন পর্যন্ত? তাই আপনাকে ধন্যবাদ। আর আজকে দিনের শুরুতে কিন্তু প্রথম ঘন্টায় কিন্তু একটি বাই প্রেশার ছিল, পর থেকে কিন্তু একটি সেল প্রেশার দেখা যাচ্ছে। ঠিক এই মুহূর্তে আবার একটি বাই প্রেশার দেখা যাচ্ছে এবং এই কারণে কিন্তু ঠিক এই মুহূর্তে আবার একটি পজিটিভ ট্রেন্ড দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দুইটি ইন্ডেক্সে কিন্তু পজিটিভ অবস্থানে অবস্থান করছে এবং লেনদেনের পরিমাণও প্রায় ৪০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। লেনদেনের প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১১১টি, সেখানে দর হারিয়েছে ১৩২টির এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে ৩৭টির দর। তাই আপনাকে একটি বিষয় জানিয়ে রাখছি, সিএসসিতে লেনদেন নিষ্পত্তির সময়সীমা আগামী নভেম্বর থেকেই T+3 থেকে T+2 এ নামিয়ে আনা হবে। সেক্ষেত্রে ঢাকা স্টক এক্সচেঞ্জ কিন্তু এই বিষয়ে কোনো সিদ্ধান্তই গ্রহণ করেনি। তো এই ব্যাপারটা এখানকার বিনিয়োগকারীদেরকে হতাশায় ফেলে দিয়েছে। তো এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে আলহাজ টেক্সটাইলে, দ্বিতীয় অবস্থানে অ্যাপেক্স ট্যানারি, তৃতীয় অবস্থানে রয়েছে রংপুর ফাউন্ড্রি এবং চতুর্থ অবস্থানে অবস্থান করছে মিথুন নিটিং। এছাড়া শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়েছে 8 আইসিবি মিউচুয়াল ফান্ডের, দ্বিতীয় অবস্থানে কেয়া কসমেটিক্স, তৃতীয় অবস্থানে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং চতুর্থ অবস্থানে অবস্থান করছে নিটল ইন্স্যুরেন্স। ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডিএসসির এক্স ইন্ডেক্সটি প্রায় 9 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 4092 পয়েন্টে এবং ডিএস30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে এটি প্রায় 1 পয়েন্টের মতো পজিটিভ থেকে অবস্থান করছে 1550 পয়েন্টে। এছাড়া জানিয়ে রাখছি এক্সিম ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংকের 3 জন উদ্যোক্তা পরিচালক পূর্ব ঘোষণা অনুযায়ী 21 লাখ শেয়ার বিক্রয় সম্পন্ন করেছে। রণ, ধন্যবাদ আপনাকে। ইলা, আপনার কাছে আসবো। চট্টগ্রাম শেয়ার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে এখন পর্যন্ত? ধন্যবাদ তারিন। চিটাগং স্টক এক্সচেঞ্জে দিনের শুরু থেকে একটা পজিটিভ ট্রেন্ড দেখা দিল, তা কিছুক্ষণ পরে একটা নেগেটিভ ট্রেন্ডে দেখা যায় এবং এই মুহূর্তে আবার চিটাগং স্টক এক্সচেঞ্জে একটা পজিটিভ ট্রেন্ড দেখা যাচ্ছে এবং 3টি সূচকের মধ্যে প্রধান 2টি সূচককেই পজিটিভ ট্রেন্ডে দেখা যাচ্ছে। এখন পর্যন্ত বেশিরভাগ প্রতিষ্ঠানেরই দাম কমে লেনদেন হচ্ছে দেখা যাচ্ছে এবং এখন পর্যন্ত মোট লেনদেন হয়েছে প্রায় 29 কোটি টাকার কিছুটা বেশি। টপ ট্রেডের তালিকায় প্রথমে আছে বিএসসি, দ্বিতীয় স্থানে আছে আরএন স্পিনিং, তৃতীয় স্থানে আছে বাংলাদেশ সাবমেরিন কেবল এবং চতুর্থ স্থানে আছে পদ্মা অয়েল। প্রথম স্থানে থাকা বিএসসি এখন পর্যন্ত মোট লেনদেন হয়েছে 2,89 লাখ টাকার কিছুটা বেশি। আরএন স্পিনের এখন পর্যন্ত মোট লেনদেন হয়েছে 2,89 লাখ টাকার কিছুটা বেশি এবং তাল্লু স্পিনের এখন পর্যন্ত টপ ট্রেডের তালিকায় রয়েছে। শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দাম বেড়ে যেসব প্রতিষ্ঠান শীর্ষে উঠে এসেছে তাদের মধ্যে প্রথমে আছে রংপুর ফাউন্ড্রি, দ্বিতীয় স্থানে আছে অ্যাপেক্স ট্যানারি, তৃতীয় স্থানে আছে তাল্লু স্পিনিং এবং চতুর্থ স্থানে আছে জেএমআই মেডিকেল ডিভাইস। প্রথম স্থানে থাকা রংপুর ফাউন্ড্রি দাম বেড়ে লেনদেন হচ্ছে। শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দাম হারিয়েছে যেসব প্রতিষ্ঠান তাদের মধ্যে প্রথমে আছে কেয়া কসমেটিক্স, দ্বিতীয় স্থানে আছে আইসিবি ফার্স্ট এনআরবি মিউচুয়াল ফান্ড, তৃতীয় স্থানে আছে এশিয়ান ইন্স্যুরেন্স এবং চতুর্থ স্থানে আছে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড। প্রথম অবস্থানে থাকা কেয়া কসমেটিক দাম হারিয়েছে 7.33% এবং এর প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে 77 টাকায়। ইন্ডেক্সগুলোর অবস্থান একটু জানিয়ে রাখছি। সিএসসি সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি 10 পয়েন্টের মতো বেড়ে দাঁড়িয়েছে 8022 পয়েন্টে এবং সিএসসি 30 ইন্ডেক্সটি কিছুটা নেগেটিভ পয়েন্টে দেখা যাচ্ছে 19 পয়েন্টের মতো কমে দাঁড়িয়েছে 10,548 পয়েন্টে এবং সিএসসি অল শেয়ার প্রাইস ইন্ডেক্সটি 16 পয়েন্টের মতো বেড়ে দাঁড়িয়েছে 12,657 পয়েন্টে। তো এই ছিল আমার কাছে থাকা চিটাগং স্টক এক্সচেঞ্জের এখনকার খবরাখবর। তারিন, ইলা এবং রণ, আপনাদেরকে ধন্যবাদ। আজকের পুঁজিবাজার নিয়ে আমরা কথা বলেছিলাম সাধারণ বিনিয়োগকারীদের সঙ্গে। চলুন দেখে নিই তাদের মতামতের কিছু অংশ। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট। আপনার এই জিনিসটা যদি করতে পারে তাহলে আপনার যে আপনি বিভিন্ন কোম্পানি অনেক সময় আপনার তারাকে গেম করার জন্য মার্কেটটাকে তাদের কোম্পানির ফাইন্যান্সিয়াল রিপোর্টটা যেটা ইপিএস আপনার আর্নিং পার শেয়ার মানে তাদের ইচ্ছামতো কমায় এবং ইচ্ছামতো বাড়ায়। হ্যাঁ, তাদের কাছে তারা যখন শেয়ার কেনার প্রয়োজন মনে করে তখন আপনি কি করে আপনার ইপিএস কমিয়ে দেয়, তারা শেয়ার কিনে এবং আপনার যখন বিক্রি করার মন ইচ্ছা করে তখন তারা ইপিএস বাড়িয়ে দেয়, তারা মার্কেটের শেয়ারটা বাড়িয়ে দেয়, তারা শেয়ার করে তারা এক ধরনের ব্যবসা করতেছে। এই জিনিসগুলি আপনার অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের আপনার কড়া নজরদারি থাকা উচিত। প্রণোদনার যে ব্যাপারটা সরকারের পক্ষ থেকে ডিক্লেয়ার আসলো, যেখানে রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি
প্রধানমন্ত্রী নিজেই বিষয়টাকে মানে আমলে নিছেন। সেই ক্ষেত্রে ডিক্লেয়ার আসলো যে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদেরকে প্রণোদনার মাধ্যমে তাদের বিনিয়োগ যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা পোষাই দেওয়া হবে। সেটা আজ থেকে 1.5-2 বছর আগে ডিক্লেয়ার আসলো, আজ পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ আমরা দেখতেছি না। বাজারের বর্তমান অবস্থায় লেনদেনের যে গতি আছে এটা মোটামুটি ভালো, এটা বাজারদের জন্য পজিটিভ, কিন্তু সীমিত শেয়ারের মধ্যে এটা সীমাবদ্ধ থাকে, এটা সম্পূর্ণ নয়। এটা মানে এটাকে একটু দেখা দরকার এবং এটাতে যেন কোনো রকম কোনো আবার বিপদ ডেকে না আনে সেই বিষয়ে এটা একটা ডিএসসির খেয়াল রাখা উচিত। পুঁজিবাজারের জন্য বাংলাদেশ ব্যাংকের অনেক দায়িত্বপূর্ণ কাজ আছে এবং পুঁজিবাজারকে ভালো করতে হলে বাংলাদেশ ব্যাংকেরই সবচেয়ে নমনীয় হতে হবে এবং বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যেই অনেক কিছু ছাড় দিয়েছেন এবং ভবিষ্যতে তারা যেন বাংলাদেশ ব্যাংক এই পুঁজিবাজারের জন্য সবকিছু ছাড়ের ব্যবস্থা করেন, এই জন্য আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি আকুল আবেদন জানাচ্ছি। দর্শক, এখন রয়েছে দেশের বিদ্যুৎ খাত নিয়ে বিশেষ আলোচনা, আর এই আলোচনার জন্য এখন আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়ুন রশিদ। আপনাকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ। প্রথমে সার্বিক বিদ্যুৎ খাতের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইবো আপনার কাছে। সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি এক কথায় বলতে গেলে খুব একটা খারাপ না। আচ্ছা, আপনি যদি গত 5 বছর কিংবা 10 বছর কিংবা গত 40-41 বছরের ইতিহাস দেখেন তাহলে আজকের পরিস্থিতি মনে হয় অন্যান্য বিগত দিনের তুলনায় ভালো। আচ্ছা, কম্পেয়ার করলে ভালো দেখা যায়। হ্যাঁ, আমার কাছে মনে হয়, আমি ব্যক্তিগতভাবে মানে বিশ্বাস করি যে বিদ্যুৎ অনেক উন্নতি লাভ করেছে। আচ্ছা, তাহলে একটু আসতে চাই যে আমরা রোজার মাস গেল, আমরা কয়েকদিন আগে দেখলাম রোজার ছুটি মাত্র শেষ হয়েছে এবং রোজার মাসে আমরা দেখলাম যে বিদ্যুতের অবস্থা কিন্তু ভালো ছিল এবং লোডশেডিং ব্যাপারটা আমরা দেখতে পাইনি তেমন একটা। তো রোজার মাস শেষ হওয়ার পরে কিন্তু এই ধরনের কথা আসছে যে লোডশেডিং আবারও শুরু হবে বা এই ধরনের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। তো আপনার কি মনে হয় যে লোডশেডিংটাকে ম্যানেজ করার জন্য আসলে কি করা উচিত? আমাদের প্রাইমারি এনার্জির একটা বড় অভাব আছে। প্রাইমারি এনার্জি বলতে গেলে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে গ্যাস কিংবা লিকুইড ফুয়েল। তো এখন যেটা হচ্ছে যে আমাদের একটা পার্ট অফ গ্যাস আমাদেরকে ফার্টিলাইজার ফ্যাক্টরিগুলোতে নিয়ে যেতে হচ্ছে। যখন ফার্টিলাইজার ফ্যাক্টরিতে এই গ্যাসগুলো চলে যাচ্ছে তখন পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আপনি যদি চিটাগাংয়ের অবস্থা দেখেন, চিটাগাং কিন্তু গ্যাসের যে রিকোয়ারমেন্ট তার 50%ও তারা পায় না। আচ্ছা, ফলে ওখানে পাওয়ার জেনারেশন বন্ধ। ফলে দেশের সার্বিক অবস্থা ভালো হয়েছে, তবে আরো ভালো হওয়ার মতন অবকাশ আছে এবং প্রয়োজন আছে। আচ্ছা, আপনি এই যে প্রাইমারি এনার্জির কথা বলছিলেন যে গ্যাস থেকে শুরু করে যে প্রাইমারি এনার্জিগুলো রয়েছে এবং আমরা জানি যে এগুলোই উৎস এবং এখান থেকেই তো এনার্জিগুলো আসে, জেনারেশনগুলো তৈরি হয় এগুলোর মাধ্যমে এবং এগুলোর মাধ্যমে তো সবকিছু চলে। তো এইগুলোকে আসলে কি করা উচিত? যে একটা সময় তো এগুলো কি চলতে চলতে স্টক শেষ হয়ে যাওয়ারও তো একটা পসিবিলিটি কি থাকার কথা, বা আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত এখন থেকে? আমাদের দেশের যে প্রাকৃতিক গ্যাস আছে এটা একটা সীমিত মানে পরিমাণ আমাদের দেশে আছে। আচ্ছা, এটাও শেষ হয়ে যাবে একদিন। কিন্তু আজকেই আমার আগামীকালকের জন্য রেডি হতে হবে যে আগামীকালকে আমি কিভাবে অ্যাড্রেস করব। এই এনার্জি সিকিউরিটিটাকে যদি আমরা আজকে না বলি তাহলে কিন্তু আগামীতে যে আমাদের সমস্যা হবে সেই সমস্যাটাকে আমরা অ্যাড্রেস করতে পারবো না। ভবিষ্যতের প্রজন্মের জন্য আমাকে প্রাইমারি এনার্জিটাকে এনশিওর করতে হবে। এখন আমাদের দেশে আমার কাছে মনে হয় যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে কয়লা। আচ্ছা, আমাদের দেশে গ্যাস আছে, যেটা গ্যাস পাওয়ার প্ল্যান্ট চলছে, লিকুইড ফুয়েল দিয়েও কিছু পাওয়ার প্ল্যান্ট চলছে, নাই শুধু কয়লা। কয়লার জন্য আমাদেরকে একটা ডিসিশন নিতে হবে, কয়লা পলিসি অ্যাডপ্ট করতে হবে, পার্লামেন্টে যে কয়লা পলিসিটাকে পাস করতে হবে এবং এই কয়লার উপরে নির্ভরশীলতাটা বাড়াতে হবে। বাড়ালে এই যে প্রাইমারি যে এনার্জি সিকিউরিটিসটা আছে এটা অনেকটা ইমপ্রুভ করবে। আচ্ছা, কয়লার উপর এই যে নির্ভরতা বাড়ানোর কথা বলছেন, এটা কি গ্যাসের বিকল্প হিসেবে কোনো ব্যবহার নাকি আলাদা করে ব্যবহারের কথা বলছেন? একটা দেশে একটা এনার্জির উপর কোনোদিনও ডিপেন্ড করতে পারে না। আচ্ছা, অনেকগুলো প্রাইমারি এনার্জির উপরে ডিপেন্ড করতে হয়। সেটা হতে পারে গ্যাস, হাইড্রো কিংবা কয়লা কিংবা লিকুইড ফুয়েল। আচ্ছা, কয়লা হচ্ছে অন্যতম যেটা একটা প্রাইমারি এনার্জি, যেটা অনেক বছর এখন অনেক ক্লিন এনার্জি আসছে, অনেক ক্লিন টেকনোলজি আসছে, অনেক এফিশিয়েন্ট টেকনোলজি আসছে। ফলে কয়লার উপর আমরা যদি ডিপেন্ডেন্সি বাড়াই তাহলে গ্যাসের উপর আমাদের ডিপেন্ডেন্সিটা কমে যাবে, ফলে সিকিউরিটি অনেক বেটার হবে। আচ্ছা, মানে দুইটা ক্ষেত্রে একটা ব্যালেন্স হবে দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে গ্যাসের উপরে আমাদেরকে বেশি ডিপেন্ড করতে হয়। রাইট।
আচ্ছা, আমরা বিদ্যুৎ খাত নিয়ে আরো আলোচনা করব, তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসতে হচ্ছে। দর্শক নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবে একটু পরে, আমাদের সাথেই থাকুন। আইয়ে পড়ছি না স্যার, এই তো সামনে চলে আইছি। না স্যার, এই তো সামনে আপনার সেবায়। এই তো সামনে। ওই তো আমার সাইড অফিস। স্যার জায়গা তো দেখলেন, কতটুক নেবেন? 3.5 হাত। হ্যাঁ, এত জায়গা থাকতে 3.5 হাত নেবেন কেন? মুই মইরে গেলে মরে মাটিতে তো হইবে না, হেরবিন নে। স্যার আপনার লাগে আমরা সবই করতে পারি। আপনি কি এমন সেবা নিতে চান, নাকি জমির দলিল দেখে প্লটে দাঁড়িয়ে বুকিং দিতে চান? প্লট দেখে বুকিং দিন। গান্ধারিয়া সিটি, ওশান গ্রুপ, সাগরের বিশালতায় অসীম সম্ভাবনা। আপনার কি প্রতিদিন কোমল ও মসৃণ চুল চাই? অবশ্যই। আর তা যদি হয় জটবিহীন সুন্দর চুল? হ্যাঁ, কিন্তু এটা কি সম্ভব? হ্যাঁ, খুব সহজ। নতুন সানসিল্ক কন্ডিশনার ব্যবহার করুন চুলের মাঝখান থেকে চুলের আগা পর্যন্ত। পান 100 ভাগ পর্যন্ত আরো মসৃণ চুল, মাত্র 5 ধোয়ায়। নতুন সানসিল্ক কন্ডিশনার। সানসিল্ক, চুলের যত্নে এক্সপার্টের ছোঁয়া। অর্থ আছে মেঘ স্রোতের জলে, অর্থ যখন খোঁজে মানে। ইউনিয়ন ক্যাপিটালে আমরা বুঝি অর্থের সেই ভাষা, অর্থের অর্থপূর্ণ সমাধানে ইউনিয়ন ক্যাপিটাল। আজ হবে পরিষ্কার করার আসল পরীক্ষা। নিন ভিমবার, এর টার্বো অ্যাক্টিভ ফর্মুলা কঠিনতম দাগ তুলে ফেলে সহজেই মাত্র 1 ঘষাতে। ছাই এবং গুঁড়া সাবানের তুলনায় ভিমবার সব ধরনের ময়লা ও তেল চর্বির দাগ পরিষ্কার করে আরো দ্রুত এবং সহজে। থ্যাংক ইউ ভিম, আমাদের রক্ষা করে এখন করেছে ঝকঝকে পরিষ্কার। ভিমবার 1 ঘষাতেই তেল চর্বি পরিষ্কার। স্বপ্নীল আনন্দ ঘন অবকাশ যাপনে আমন্ত্রণ জানাচ্ছে ড্রিম হলিডে পার্ক। আনন্দ উল্লাসের দুনিয়ায় হারিয়ে যেতে রয়েছে দুর্দান্ত ওয়াটার পার্ক, আরো আছে এক্সক্লুসিভ এয়ার বাইসাইকেল, বুল রাইড, বাম্পার কার, স্পিড বোট, সোয়ান বোট, জেট ফাইটার বোট এবং বাম্পার ওয়াটার কার সহ এক্সাইটিং সব রাইডস। থাকছে পিকনিক কিংবা শুটিং স্পটের ব্যবস্থা, আরো আছে অত্যাধুনিক কটেজ এবং বিশাল 2টি বাংলো, সার্বক্ষণিক নিরাপত্তা ও বিশাল কার পার্কিং সুবিধা। ঢাকা থেকে সিলেট কিংবা নরসিংদীগামী যে কোনো পরিবহনে পার্কে আসতে পারবেন খুব সহজেই। সবাই আসছে সদল বলে, আপনি আসছেন তো? ড্রিম হলিডে পার্ক। স্যান্ডালউড, ক্রিম ও মন মাতানো সৌরভে নতুন লাক্স স্যান্ডাল অ্যান্ড ক্রিম। বাহ, কি মোহনীয় সুবাস, আর সোনার চেয়ে উজ্জ্বল দাম। সোনালি রঙে আবার বাস একটুখানি লাক্স। আবারও স্বাগত 21শে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের বিদ্যুৎ খাত নিয়ে কথা বলছিলাম এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়ুন রশিদের সঙ্গে। আবারও ফিরছি তার সঙ্গে আলোচনায়। এবার একটু আসতে চাই, আমরা জানি যে আপনি বিদ্যুৎ খাতের মানুষ এবং এই খাতে অনেকদিন ধরে আছেন, এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুৎ খাত নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কাজ করা হচ্ছে, বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। যেমন বলা যেতে পারে যে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে। তো আপনার কি মনে হয় যে এগুলো আসলে কেমন ভাবে কাজ করবে বা আর কি কি উদ্যোগ নেওয়া উচিত? আমাদের দেশে এনার্জি ক্রাইসিস মিট করতে হলে প্রায় আমাদের যেটা বেস লোড পাওয়ার প্ল্যান্টের দরকার। আচ্ছা, যতদিন না বেস লোড পাওয়ার প্ল্যান্ট আসবে ততদিন আমাদের বিদ্যুতের উপর আমরা স্বাবলম্বী হতে পারবো না। আচ্ছা আচ্ছা। রামপালের ব্যাপারটা হচ্ছে, রামপালটা এমন একটা স্ট্র্যাটেজিক পয়েন্টে হচ্ছে যেখানে কোল ট্রান্সপোর্ট করা যাবে, কিন্তু বেশ চ্যালেঞ্জ হবে বলে আমার ধারণা। যদিও পরিবেশ দূষণের কথাটাও কিন্তু উঠে আসছে। পরিবেশের ব্যাপারটা হচ্ছে যে নিশ্চয়ই সরকার ব্যুরো অফ এনভায়রনমেন্টের
ক্লিয়ারেন্স ছাড়া কোনো রকম এইখানে প্রজেক্ট করতে পারবেন না। ফিনান্সিয়াল ক্লোজার যদি করতে চায় তাহলে কিন্তু একটা ডিউ ডিলিজেন্স করতে হবে এনভায়রনমেন্টালি। আচ্ছা, অনেকগুলা স্টেপ পার হয়ে এই প্রজেক্টটাকে করতে হবে। ফলে সরকার ইচ্ছা করলেই যে কোনো জায়গায় পাওয়ার প্ল্যান্ট করতে পারবে না। যদি সুন্দরবনের ক্ষতি হয় তাহলে এই জায়গাটাতে কোনোভাবে পাওয়ার প্ল্যান্ট করার জন্য কেউ এটাকে ক্লিয়ারেন্স দেবে না। আচ্ছা, এটা যদি এখন দিচ্ছে মানে হচ্ছে যে আমার বিশ্বাস যে এই এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্সগুলো অলরেডি সরকার পেয়েছে। আচ্ছা, একটু আসতে চাই যে কুইক রেন্টালের মেয়াদ তো দেখা যাচ্ছে শেষের দিকে এবং এক্ষেত্রে কিন্তু ডিজাস্টার হওয়ার একটা পসিবিলিটি দেখা যাচ্ছে। তো আপনার কি মনে হয় কিভাবে এই ডিজাস্টার মোকাবেলা করা যায় বা নতুন কি আনা যায়? এটার একটাই, আমি আগেও বলেছি, এটার একটাই রাস্তা, সেটা হচ্ছে বেজ লোড পাওয়ার প্ল্যান্ট আসতে হবে। বেজ লোড পাওয়ার প্ল্যান্টগুলো যখন আসবে তখন এই কুইক রেন্টাল পাওয়ার প্রজেক্টগুলো আস্তে আস্তে ডিসকার্ডেড হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে অনেকটা আপনি বলতে পারেন যে প্যারাসিটামলের মতন, যে আপনি সাময়িক একটা মাথা ব্যথা থেকে মুক্তি নেওয়ার জন্য আপনি এটা ইয়ে করেছেন। কুইক রেন্টালগুলো অনেকটা তাই। আচ্ছা, ইমিডিয়েট যে ক্রাইসিসগুলো মিট করাতে আজকে কিন্তু আমরা বিদ্যুৎ পাচ্ছি, এটাই সমাধান না। যদি বাস্তব ভিত্তিক সমাধান আমরা পেতে চাই তাহলে লার্জ পাওয়ার প্ল্যান্ট, বেজ লোড পাওয়ার প্ল্যান্টগুলো আসতে হবে। সেটা কি এখন থেকে কি তৈরি করা উচিত না, বা সরকার কি কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে এক্ষেত্রে? কিছু কিছু আসছে, আচ্ছা, অন দ্য প্রসেস আছে, তবে কিছু কিছু প্রজেক্ট অনেক ডিলে হয়ে গেছে। আচ্ছা, এই ডিলে হওয়াতে কুইক রেন্টালগুলা এক্সটেনশন সরকার করতে বাধ্য এবং করতে হবে। আচ্ছা আচ্ছা, এটা যদি ডিলে না হতো তাহলে হয়তো বেজ লোড পাওয়ার প্ল্যান্টগুলোর ভিতরে চলে আসলে এই কুইক রেন্টালগুলো ডিসকার্ড করা যেত। বিকল্প হিসেবে আর কি থাকতে পারে? যেমন রিনিউয়েবল এনার্জি হিসেবে আপনি কি সোলার প্যানেলের কথা বারবার উঠে আসছে, এর সাথে আর কি থাকতে পারে বা এগুলো কেমন আসলে কাজে দিবে? রিনিউয়েবল বাংলাদেশে দরকার, তবে এটা সমাধান না। আচ্ছা, রিনিউয়েবল দিয়ে আপনি একটা দেশের বিদ্যুৎ সমস্যা সমাধান করতে পারবেন না, তবে এটা অনগোয়িং। আমাদেরকে এই রিনিউয়েবলকে এনকারেজ করতে হবে, এটা চালিয়ে যেতে হবে এই উদ্যোগ। আচ্ছা, এ ব্যাপারে আমাদেরকে থেমে থাকলে চলবে না। এর বিকল্প হিসেবে আরেকটা জিনিস করা যায়, আমরা যেটা এখন ভারত থেকে প্রায় 250 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট পাওয়ার ইম্পোর্টের কথা সরকার অলমোস্ট ফাইনাল স্টেজে আছে, আরো 250 মেগাওয়াট পাওয়ার আসবে ভবিষ্যতে। যদি এটা আসে প্লাস ইন্টার কানেক্টিভিটি ইন দি সার্ক কান্ট্রিজ, যেমন মিয়ানমার থেকে আমরা পাওয়ার ইম্পোর্ট করতে পারি, নেপাল কিংবা ভুটান থেকে যদি পাওয়ার ইম্পোর্ট করতে পারি, তাহলে হবে কি বাংলাদেশের সিকিউরিটি, এই যে পাওয়ার সিকিউরিটিটা অনেক ইমপ্রুভ করবে। আচ্ছা, এর কি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট থাকতে পারে যে এই যে ইম্প্যাক্ট ইম্পোর্ট করার ফলে আমরা যে বিদ্যুৎ বাইরে থেকে আনছি? রিস্ক নাই বলে কোনো জিনিস পৃথিবীতে নাই। হাউ ইউল অ্যাড্রেস দ্য রিস্ক, আপনি এটাই আপনার উপরে ইয়ে আছে, টেকনিক্যাল রিস্ক রয়ে গেছে, এটাকে অ্যাড্রেস করতে হবে। আচ্ছা, বিদ্যুৎ খাত নিয়ে অনেক কিছু জানার ছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য সবকিছু জানা হলো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের বিদ্যুৎ খাত নিয়ে কথা বলছিলেন এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়ুন রশিদ। এবার নিচ্ছি আরো একটা বিরতি, আর এটাই আবারও ফিরে আসবে 21শে বিজনেসে। তখন থাকবে শেয়ার বাজার ও দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের নানা খবরাখবর। আমাদের সঙ্গেই থাকুন।